আজকের পর্বের শুরুতে রাজা ইয়নকে নিজের জীবনসঙ্গী হতে প্রপোজ করে, কিন্তু ইয়ন বলে আমাকে ক্ষমা করবেন, আমি আপনার এই কথাটা রাখতে পারবো না। রাজা বলে কিন্তু কেন, তুমি কি আমাকে পছন্দই করো না? ইয়ন বলে ব্যাপারটা আপনাকে পছন্দ করার নয়, বরং আমাকে জলদি ফিরতে হবে, আমি এখানে তো আজীবন থাকতে পারবো না। রাজা লিহিয়ন বলে আমি বলেছি তো যাওয়ার কথা বলবে না, তুমি চাইলেই এখানে থাকতে পারো। ইয়ন বলে আপনি জানেন তো আমি যুগের না, আমি 500 বছর ভবিষ্যৎ থেকে এখানে এসেছি, তাই আমার জন্য এই সব খুব একটা সহজ বিষয় নয়। লিহিয়ন মন খারাপ করে বলে ওহ, তাহলে তুমি আমাকে পছন্দই করো না? ইয়ন বলে না মহারাজ, ব্যাপারটা এমন নয়, কিন্তু আমাকে সেই যুগে ফিরতে হবে, কারণ ওখানে আমার বাবাকে আমি একা রেখে এসেছি, তারপর আমার জবও আছে, আমি সেই সব কিছু অর্জন করতে অনেক কষ্ট করেছি, তাই আমার মনে হয় না আমি এই যুগে থাকার জন্য আমার আসল সময়ের সব কিছু স্যাক্রিফাইস করতে পারবো। লিহিয়ন বলে ঠিক আছে, আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো, তোমার ফিরে যাওয়া যদি এতই গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে তুমি আমাকে একটা কথা দাও। ইয়ন বলে কি? লিহিয়ন বলে আমাকে কথা দাও যেভাবে তুমি এই যুগে হঠাৎ এসেছো সেভাবে আবারও কোনো একদিন আমার কাছে হঠাৎ ফিরে আসবে। ইয়ন বলে আর যদি আমি চাইলেও এখানে না ফিরতে পারি? লিহিয়ন বলে যদি সত্যি তুমি চেষ্টা করেও না আসতে পারো তাহলে আমি তোমাকে খুঁজে নিব পৃথিবীর যে কোনো সময়ে। ইয়ন বলে ঠিক আছে, আমি আবারও কখনো ফিরে আসার চেষ্টা করব, কিন্তু আপনাকে একটা কথা আমায় দিতে হবে। লিহিয়ন বলে কি? ইয়ন বলে আপনি কখনোই কঠোর অত্যাচারের রাজা হবেন না, আপনার যতই রাগ আসুক আপনি নিজেকে নিয়ন্ত্রণে রাখবেন। লিহিয়ন হেসে বলে তার মানে কি আমাকে এখনো তোমার কাছে কঠোর আর বজ্রাগী রাজা মনে হচ্ছে? ইয়ন মনে মনে বলছিল এইভাবে হাসবে না, কারণ তোমাকে ভুলে আমাকে আমার বাড়ি ফিরতেই হবে, তাই নিজের অনুভূতিকে মনের মধ্যে চাপা দিয়ে আমাকে রাখতেই হবে, তোমাকে জানতে দিতে পারবো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি। তো লিহিয়ন ইয়নকে জড়িয়ে বলে আমি তোমাকে বিশ্বাস করছি, আমি জানি তুমি আমার কাছে আবারও ফিরে আসবে। এবার দৃশ্য পরিবর্তন হয় আর দেখা যায় রাজা লিহিয়ন মানগুণরক বই লিখছিল। তো চলো আমি তোমাদেরকে এই মানগুণরক বইয়ের সম্পর্কে কিছু ইনফরমেশন দিয়েই দিই যা আমি এতক্ষণ ধরে বুঝেছি। তো এই হচ্ছে মানগুণরক বই, যার মাধ্যমে আমাদের ইয়ন ভবিষ্যৎ থেকে অতীতে টাইম ট্রাভেল করেছে। আর হ্যাঁ, আমি যা বলেছি তাই সত্যি, কারণ এই মানগুণরক বইয়ের লেখক আমাদের রাজামশাই ছিলেন। রাজা লিহিয়ন ইয়নের হাতে খাওয়া প্রতিটা রান্নার রেসিপি খুব যত্ন সহকারে এই বইটাতে লিখেছে, এবং যেহেতু রাজাকে ইয়ন বলেছে সে ভবিষ্যৎ থেকে এসেছে, তাই সে এই বইয়ের একটা পাতায় লিখে রাখে যদি কখনো এই বইটা পড়ে থাকো তাহলে কি তুমি আমার কাছে ফিরে আসবে। আর হ্যাঁ, এই লাইনটা পড়ার পরেই কিন্তু ইয়ন টাইম ট্রাভেল করে রাজার কাছে এসেছিল। ইয়ন ভবিষ্যতে যখন মানগুণরক বইটা পড়েছিল তখন সে একটা পাতা ছেঁড়া পেয়েছিল, আর আজ রাজা সেই ছেঁড়া পাতার লেখাটা কমপ্লিট করতে বসেছে। যদিও রাজা লিহিয়ন কিন্তু জানতেই পারেনি যে তার এই বইয়ের মাধ্যমে ইয়ন টাইম ট্রাভেল করবে। আচ্ছা, এখন তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে যদি ইয়ন এই বইটার মাধ্যমে টাইম ট্রাভেল করে থাকে তাহলে রাজা কিভাবে ইয়নের রেসিপি আগে থেকেই লিখেছে? তো এর উত্তর হচ্ছে আসলে ইয়ন এই প্রথমেই টাইম ট্রাভেল করেছে ব্যাপারটা এমন নয়, বরং ইয়ন এর আগেও অবশ্যই কোনো এক কারণে একবার টাইম ট্রাভেল করেছে, আর তখন রাজা তার হাতের রান্না খাওয়ার পর সেই সমস্ত কিছু লিখে রাখে, আর সেই রেসিপির মানগুণরক বইয়ের মাধ্যমে এটা ইয়নের দ্বিতীয়বারের মতন টাইম ট্রাভেল হয়েছে। বুঝতে পারলে ব্যাপারটা? আমি জানি খুবই পেঁচানো বিষয়, কিন্তু সহজ করে বলতে গেলে এটা বুঝে নাও, ইয়ন আগেও একবার টাইম ট্রাভেল করেছে আর এটা হচ্ছে ইয়নের দ্বিতীয়বারের মতন টাইম ট্রাভেল। তবে ইয়ন দ্বিতীয়বার টাইম ট্রাভেল করলেও তার আগের টাইম ট্রাভেলের কিছু মনে নেই, তাই সে রাজাকে দেখেও চিনেনি আর রাজাও তাকে দেখে চিনতে পারেনি। তো চলো রাজার আজকের শেষ পাতার রেসিপিটা দেখা যাক। রাজা লিহিয়ন সেখানে তাদের দেখা হওয়া প্রথম রেসিপিটা লিখে, যা ছিল বিবিম্বাপ, কিন্তু রাজা এটার নামটা কি দিবে বুঝতে পারছিল না, তাই সে ডেকে এনে চিফ কুককে আর বলে এই রান্নাটা ইয়ন আমার জন্য প্রথম রান্না করেছিল, খুবই মজাদার ছিল, যার স্বাদ আমি এখনো ফিল করতে পারছি। চিফ কুক চাং বলে সত্যি এটা দেখতে তো অসাধারণ। রাজা লিহিয়ন বলে হ্যাঁ আমি জানি, দেখো আমি এই বইটাতে ইয়নের আজ পর্যন্ত রান্না করা সমস্ত রেসিপি লিখে রেখেছি, সেই খাবারের স্বাদ সম্পর্কেও আমি খুব গুরুত্ব সহকারে লিখেছি, কারণ আমি চাই এই বইটা যেন ইয়নের অসাধারণ রান্নার প্রমাণ হয়ে আজীবন থাকে। আর এই বিবিম্বাপটা আমি শেষ পাতায় লিখে রাখছি, আমার খুব ইচ্ছা একদিন আমি তার জন্য নিজ হাতে এই রান্নাটা করব। তবে এই রান্নার আসল নামটা আমি মনে করতে পারছি না, যা ইয়ন রান্না করার সময় বলেছিল। চাং বলে এই রান্নাটা দেখতে খুব বেশি সুন্দর লাগছে, যেন মনের মাধুর্য দিয়ে তৈরি করা হয়েছে। লিহিয়ন বলে আচ্ছা যদি আপনি হতেন তাহলে আপনি এই রান্নাটার কি নাম দিতেন?
চাং বলে, রাজবাবুর চেয়ে ইয়ন তার নিজের বাড়িকে খুব মিস করেন। তাহলে এই রান্নার তেমন একটা নাম দিলে ভালো হয়, যেমন হুয়ান চেবান। তো এই শব্দের অর্থ হচ্ছে এমন এক খাবার যা নিজেকে বাড়ি ফিরিয়ে নিবে। রাজা লিহিয়ন খুব ভয় আর অভিমানে বলে, বাড়ি ফিরিয়ে নিবে মানে আপনি বলতে যাচ্ছেন এই খাবার খাওয়ার সাথে ইয়ন তার বাড়ি ফিরে যাবে? চাং বলে, আমাকে ক্ষমা করবেন মহারাজ, আপনি যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন, আমি ওইভাবে বলতে চাইনি। রাজা তখন কিছু একটা ভাবছিল। অন্যদিকে ইয়ন লিহনের বলা কথাটা বারবার মনে করছিল। সে ভাবছিল লিহন কত আকুতি করেছে তার ফিরে আসার জন্য। সং এসে বলে, দিদি তুমি এত রাতে বাইরে কি করছো? ইয়ন বলে, এসে বসো আমার পাশে। সং বলে, কি হয়েছে? ইয়ন বলে, কিছু না, আমি আসলে ফিরে যাওয়ার ব্যাপারটা ভাবছি। সং বলে, তার মানে কি মানগুণ্ড পেয়ে গিয়েছেন? ইয়ন বলে, পাইনি, কিন্তু মনে হচ্ছে খুব জলদি পেয়ে যাব। সং মন খারাপ করে বলে, এত জলদি? তাহলে কি তাই ঘুম আসছে না? ভয় করছে ফিরে যেতে? ভাবছেন যে কত কিছু পেছনে পড়ে যাবে? ইয়ন বলে, ভাবছি, কারণ এই কয়দিনে তোমরা সবাই আমার মনের খুব কাছের হয়ে গিয়েছো। বুঝতেই পারছি না একটা পরিবারে ফেরার জন্য কিভাবে আরেকটা পরিবারের হাত ছেড়ে দিব। আমি এই মুহূর্তে খুব বড় একটা দ্বিধায় আছি। পরদিন ছিল প্রাসাদে রাজমাতার লম্বা আয়ুর জন্য অনুষ্ঠান, তাই ইয়ন রান্নার দায়িত্ব পায়। কিন্তু ইয়ন জানতে পারে রাজমাতা মাংস খান না। তাই ইয়ন খুঁজে বের করে এমন একটা উপাদান যা খেতে মাংসের মতন কিন্তু আসলে মাংস নয়, আর সেটা হচ্ছে সোয়াবিন। ইয়ন আজ সোয়াবিন দিয়ে কিছু একটা রান্না করবে। দেখা যাক রাজমাতা সেটাকে কি বলেন। এদিকে মগজু এসে রাজমাতাকে লম্বা আয়ুর আশা প্রকাশ করে, কিন্তু রাজমাতা তাকে সাবধান করে বলে, তোমার সেবিকা ধরা পড়েছে নিজ কাজ করার জন্য, তাই সত্য বেশি দিন চাপা থাকে না। যদি তুমি ওসবে জড়িয়ে থাকো সেটাও খুব জলদি সামনে আসবে, তাই সাবধানে থাকো, কারণ কেউ তোমার এই অন্যায়ের মাফ করবে না। মগজু তাও বারবারই বলে যায় সে নাকি কিছুই করেনি। তো ওইদিকে রাজকুমার জোসিয়ন সব চক্রান্ত করে তার টিমের সাথে। সে ভেবে রেখেছে যা করার আজই করবে। এরপর রাজকুমার জোসিয়ন রাজমাতাকে একটা ছবি উপহার দিয়ে বলে, আমার উপহার গ্রহণ করে আমাকে দয়া করে মাফ করে দিন রাজমাতা। আমি যে ভুল করেছি মিয়ংয়ের প্রতিযোগিতায়, সেটার জন্য আমাকে ক্ষমা করে দিন। আমি আর এরকম ভুল করব না। রাজমাতা বলে, আমি আপনার উপহার গ্রহণ করছি, কিন্তু আমি আপনার করা সেই ভুলটা মাফ করতে চাইছি না, কারণ এটা ভুল নয়, বরং একরকম অপরাধ। আপনার এই কাজের জন্য আমরা আমাদের দেশের গুরুত্বপূর্ণ সম্পদ হারাতে যাচ্ছিলাম। তাই আমি চাই আপনি রাজরান্নাঘরের দায়িত্বপদ থেকে সরে যান আর ভালো কাজ করে আবারও নিজের যোগ্যতা প্রমাণ করুন। রাজকুমার জোসিয়ন বেশ অপমানিত হয় মিষ্টি ভাষায়, তাই তার ভেতরের রাগ আরো বেশি হতে থাকে। অন্যদিকে রাজা জানতে পারে মগজুর সেই বন্দি সেবিকা আর নেই, আর তার গলায় পাওয়া গিয়েছে সেই হেয়ারপিন। রাজা বলে এই খবর বাইরে না যেতে, আর পরে সে ভাবে তাহলে এইসব কিছু মগজুই করেছে, কারণ মগজু বলেছিল তাকে ধরতে হলে প্রমাণ আনতে, আর তাই সে তার প্রমাণ মুছে ফেলার জন্য নিজেরই সেবিকাকে শেষ করেছে। রাজা বলে, মগজু তুই আর কত দূর যাবি আমিও দেখছি, শুধু অপেক্ষা কর, তোরও খারাপ দিন আমি দেখাবো। এদিকে ইয়ন রাজমাতার জন্য সব রান্না কমপ্লিট করে সাজিয়ে রাখে। যাওয়ার সময় তার তৈরি করা চকলেটের পুটলাটা পড়ে যায়। সং বলে, এটা কি দিদি, এত সুন্দর ঘ্রাণ? ইয়ন বলে, কিছু না, তুমি কাজ করো। তারপর ইয়ন মনে মনে ভাবে, আমি রাজার জন্য স্পেশাল চকলেটটা তৈরি করেছি। একটুর জন্য ধরাই পড়ে যাচ্ছিলাম। আশা করব এই চকলেট ওনাকে রাগ সামলাতে হেল্প করবে যখন আমি থাকবো না। তো কিছু সময় পর রাজমাতা অনুষ্ঠানে হাজির হন। ইয়নের রান্না খাওয়ার পর ইয়নকে বলেন, বাবুর্চি ইয়ন, এটা কেমন মাংস? আমি আমার জীবনেও এরকম মাংস খাইনি। ইয়ন বলে, রাজমাতা এটা মাংস নয়, এটা সয়াবিন। আসলে আমি জানতে পেরেছি আপনি আজকাল মাংস খাচ্ছেন না, তাই আমি অনেক ভেবে এমন কিছু করেছি যা মাংসের মতন স্বাদ দিবে কিন্তু মাংস হবে না। রাজমাতা বলে, সত্যি তুমি অসাধারণ, আমার কোনো ভাষাই নেই তোমার প্রশংসা করার জন্য। ইয়ন বলে, আমি আশা করব আপনি অনেক লম্বা জীবন কাটাবেন রাজমাতা। রাজমাতা বলে, হ্যাঁ, আমার কাছে তুমি তো এখন ওষুধের মতন। সত্যি আমি এখন ভালো থাকার চেষ্টা করব। তো কিছুক্ষণ পর সেখানে নাচের আয়োজন করা হয়, আর এখানে রাজা আর গঙ্গিল একসাথে ডান্স করতে শুরু করে। রাজমাতা ভেবেছিল রাজা আসবে না, কিন্তু এখানে রাজা আসে রাজমাতাকে সারপ্রাইজ দিতে। কিন্তু ইয়ন যেহেতু রাতেই ডান্স দেখেছে, তাই সে রাজাকে এক দেখাতেই চিনতে পারে। রাজমাতা ডান্স দেখে জিজ্ঞেস করে, উনি কি মহারাজা? জিং বলে, জি রাজমাতা, উনি আমাদের মহারাজা। তিনি শ্রদ্ধা আর সম্মানের সাথে আপনার জন্য বিশেষ করে এই নৃত্যটা শিখেছেন। রাজমাতা আবেগে আপ্লুত হয়ে বলেন, সত্যি মহারাজা নিজে আমার জন্য নৃত্য পরিবেশন করছেন? বিশ্বাস করতে পারছি না, আমি তো আজ অনেক খুশি।
ইয়ন দেখে ভাবে, মহারাজ, এখন থেকে আপনাকে ইতিহাসের সবাই একজন ভালো রাজা রূপেই জানবে। কেউ আপনাকে ভয়ঙ্কর রাগী অত্যাচারী বলবে না। রাজকুমার জোসিয়ন ভাবছিল, মহারাজ যত শ্রদ্ধা দেখানোর দেখিয়ে নিন, কারণ খুব জলদি আপনি ইতিহাসের অন্যতম খারাপ রাজা হবেন যে নিজেরই পরিবারের সবাইকে শেষ করবে। আমি অপেক্ষা করতে পারছি না সেই মুহূর্তের জন্য। তো রাজকুমার জোসিয়ন রাজার কাছের ইন্সপেক্টর ইয়েজাংকে বাধ্য করেছে একটা কাজ করতে। রাজকুমার জোসিয়ন হিস্টোরিক্যাল রেকর্ড বুক দিয়ে বলে এটা রাজাকে দিতে, তাহলে রাজার মায়ের হত্যাকারী সম্পর্কে রাজা জানতে পারবে। আর যদি ইয়েজাং এই কাজ না করে, তাহলে সে তার স্ত্রী সন্তানের মুখ আর দেখতে পারবে না। তো আমি বলে রাখছি, এই যে হিস্টোরিক্যাল রেকর্ডটা, এখানে কিছু একটা অদল বদল করেছে, মানে সম্পূর্ণ সত্যিকারের কিছু এখানে নেই, যেন এর মাধ্যমে রাজকুমার জোসিয়ন রাজাকে উস্কে দিতে পারে। এদিকে রাজা তার দাদিকে ডান্স শেষে বলে, দাদিমা, আজ আমি মন থেকে চাইছি আপনি অনেক লম্বা বেঁচে থাকুন। আমি চাই আপনি এইভাবে হাসুন আর আমার পাশে আমার ছায়া হয়ে থাকুন। রাজমাতা খুশি হয়ে রাজাকে বলে, আমি চাই আপনি এই রাজ্যের মধ্যে সূর্যের মতন আজীবন চমকে থাকুন আর অনেক লম্বা জীবন কাটান। তখন সেখানে আসে ঝড় হয়ে ইয়েজাং আর বলে, মহারাজা, আমাকে আপনি যে কাজ দিয়েছিলেন আমি তার প্রমাণ নিয়ে এসেছি। এই রেকর্ড বইয়ে আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ইয়ন দূর থেকে রাজার মুখ দেখে ভাবছিল, কিছু তো খারাপ হতে চলেছে। দয়া করে আপনি এই রেকর্ডটা দেখবেন না। রাজা রেকর্ডটা ওপেন করে আর স্তব্ধ হয়ে জিজ্ঞেস করে, এটা কি সত্যি? রাজমাতাও কেঁপে উঠে রাজাকে হারানোর ভয়ে, কারণ সব সত্যির সামনে আসলে সব কিছু উল্টে পাল্টে যাবে। ইয়ন বুঝতে পারে এখানে কি হতে চলেছে, কারণ সে ইতিহাসে এই সব কিছু পড়েছিল। আর এখন সে অস্থির হয়ে পড়ে কিভাবে সে ইতিহাসে সেই ভয়ঙ্কর দিনটাকে আজ বদলাবে, কিভাবে রাজাকে আটকাবে আর কিভাবে তার প্রতিশোধের আগুনকে শান্ত করবে। তখন রাজার সাথে দেখা করানো হয় উনার নানি রাজকুমারী সিমকে। রাজা জানতে পারে উনার মায়ের মৃত্যুর পর থেকে রাজকুমারী সিম মানসিক অসুস্থ। রাজা তার নানি সিমকে জিজ্ঞেস করে, নানিমা, আমাকে চিনতে পারছেন? এরা যা বলছে তা কি সত্যি? সিম তো মানসিকভাবে অসুস্থ, তাই সে বলে, মহারাজা, আমি সত্যি বলছি, আমার মেয়ে নির্দোষ, তাকে দয়া করে ছেড়ে দিন। রাজা তার নানির এই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে আর সবাইকে চিৎকার করে বলে, চুপচাপ সবাই যার যার জায়গায় বসে থাকো। তো রাজমাতা এইসব দেখার পর চলে যেতে চাইছিল, কারণ সে কি উত্তর দিবে রাজাকে সে ভেবেই পাচ্ছিল না। তাই রাজমাতা বলে, আমার শরীর ভালো না, আমি নিজের ঘরে যেতে চাই। বাকি সবাই বলছিল রাজমাতাকে যেতে দিতে। তো এবার রাজা বলতে শুরু করে এত বছরের সব দুঃখ, রাগ, প্রতিশোধের সব কথা, আর সবাইকে রেগে বলে, আমি বলেছি চুপচাপ বসে থাকতে, এত তাড়া নেই আর যাওয়ার। জিংকে পরে বলা হয় এই রেকর্ডের মধ্যে যা লেখা আছে সব জোর করে শব্দ করে সবাইকে জানাতে। জিং বলে, কিন্তু মহারাজ। রাজা লিহন রেগে বলে, আমি বলেছি তুমি পড়ো। এবার জিং পড়তে শুরু করে সম্পূর্ণ বিষয়টা, যেখানে বলা হচ্ছিল কিভাবে নির্দোষ রানীকে তার জীবন নিতে বাধ্য করা হয়েছে। স্বাভাবিকভাবেই নিজের মায়ের সাথে হওয়া এত বড় অন্যায় সম্পর্কে জানার পর রাজার মাথা ঠিক থাকে না। তার চোখ দিয়ে ঝরতে থাকে হারিয়ে ফেলা শৈশবের কষ্ট। তার মাকে ছাড়া কাটানো প্রতিটা মুহূর্ত এখন কাটার মতন বিঁধে যাচ্ছিল রাজার শরীরে। রাজা লিহন নিজেকে সামলাতে পারছিল না আর তার তলোয়ার বের করে এগিয়ে পড়ে রাজমাতার দিকে। ইয়ন সামনে এসে দাঁড়িয়ে বলে, মহারাজা, দয়া করে থেমে যান, দয়া করে আপনি এরকম কিছু করবেন না। রাজা লিহন বলে, তুমি আমার সামনে থেকে সরে যাও। আর দাদিমা, তুমি কি সত্যি এরকম করেছিলে? কি হলো বলো? তুমি কি আমাকে দেওয়া সেই কষ্টের জন্য দায়ী? কি হলো বলো? রাজমাতা বলে, আমি শুধু রাজার কাছে অনুরোধ করেছিলাম। তখন সেখানে রাজার নানি সেই কাপড়টা দেখায় যা রাজার মা শেষ সময় পরেছিলেন। এবার এইসব দেখার পর রাজা জানতে পারে ওনার মা শেষে নাকি বলেছিলেন ওনার সাথে হওয়া অন্যায়ের ন্যায় বিচার যেন হয়। এবার ইয়ন ভয় পেয়ে যায়, কারণ সে বুঝতে পারছিল না এইসব জানার পর কিভাবে সে রাজাকে আটকাবে। রাজা তো তার মায়ের ন্যায় বিচার যে কোনো মূল্যেই করবেন। ইয়ন ভাবছিল কি করলে এই মুহূর্তে রাজাকে সে নিয়ন্ত্রণে আনতে পারবে। রাজা তো তার সম্পূর্ণ রাগ, কষ্ট, ক্ষোভ নিয়ে রাজমাতার দিকে এগিয়ে আসছিল আর বলছিল, আজ আমি সবার ভুলই শুধরে দিব, আর কাউকে ছাড়ব না। রাজার এরকম কথা শুনে রাজকুমার আর মগজু বেশ আসছিল, কারণ তাদের পরিকল্পনা সফল হতে চলছিল। তো ইয়ন রাজাকে আটকে বলে, আপনি দয়া করে নিজেকে সামলান। যদি আজ আপনি প্রতিশোধ নিয়ে নেন তাহলে জীবনভর তার জন্য আফসোস করতে হবে। দয়া করে আমার কথা শুনুন। রাজা লিহন বলে, তোমারই কি মরার ইচ্ছা আছে? এই বলে তার দিকে তলোয়ার তাক করে ফেলে। আর সবাই মাথা নত করে রাজাকে রিকোয়েস্ট করে যেন ইয়নকে সে কিছু না করে। রাজা বলে, দেখো ইয়ন, এইসবের সাথে তোমার সম্পর্ক নেই, তাই প্লিজ আমার পথ থেকে সরে দাঁড়াও। আমি আজ কাউকে আর ছাড়বো না। ইয়ন বলে, না, আমার এইসব কিছুর সাথে সম্পর্ক আছে, কারণ আমি আপনাকে খুব বেশি ভালোবাসি মহারাজ।
তো ইয়নের মুখ থেকে এই কথা শোনার সাথে সাথে রাজা তার তলোয়ারটা নিচে করে। ইয়নের ভালোবাসা রাজার এই মারাত্মক ক্ষতকে কিছু মুহূর্তের জন্য শান্ত করে ফেলে। সেখানে উপস্থিত সবাই হতবাক হয়ে তাকিয়ে থাকে যে এসব কি হয়ে গেল। রাজমাতা নিজে অবাক। তো ইয়ন পরে রাজাকে বলে, আপনি আমাকে কথা দিয়েছিলেন আমার জন্য অপেক্ষা করবেন, আপনি আমাকে কথা দিয়েছিলেন আমার জন্য বিবিম্বাপ করবেন, আপনি আমাকে কথা দিয়েছিলেন একজন ভালো রাজা হবেন, তাহলে কিভাবে এখন সেগুলো ভুলে যাবেন? দয়া করে নিজের তলোয়ারটা ফেলে দিন। সবাই সেখানে রাজাকে একই রিকোয়েস্ট করছিল। রাজা তখন ইয়নকে বলে, আমাকে মাফ করে ইয়ন, কিন্তু এই তলোয়ারের কারণ আমি বা আমার মা নয়, বরং এই মহিলা। তার জন্য আজ আমি আমার হাতে এটা তুলেছি, তাই আজ আমি কাউকে ছাড়তে পারবো না। এই বলে রাজা আদেশ করে বাইরে যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ করে দিতে। ইয়ন বুঝতে পারে এইভাবে সে রাজার এতদিনের জমে থাকা রাগ শেষ করতে পারবে না। তাই নানি একমাত্র জানেন আসল সত্যিটা কি, আর উনিই সেটা সবাইকে জানাতে পারবেন। তো ইয়ন সেই চকলেটটা দিয়ে বলে, নানিমা এটা খেয়ে দেখুন, আপনার ভালো লাগবে। আর একজন মা হিসেবে ভেবে দেখুন, সত্যিটা বলে দিন দয়া করে। আপনি জানেন তো মহারাজার হৃদয় হচ্ছে উনার মা, আর সেই মা হচ্ছে আপনার মেয়ে। একবার ভেবে দেখুন, আপনি কি চাইবেন মহারাজার কিছু হোক? হুঁশে ফিরে আসবেন, আমি এই আশা করব, আর সবাইকে আসল সত্যিটা বলবেন। তো রাজা যখন রাজমাতাকে শেষ করতে যায় তখন সেখানে তার নানি কথা বলে ওঠেন আর বলেন, আমার মেয়ে যখন তার শেষ নিঃশ্বাস নিচ্ছিল তখন শুধু একটাই কথা বারবার বলছিল। সে বলছিল, আমার প্রিয় রাজকুমার লিহন, আমি চাই তুমি তোমার মায়ের চলে যাওয়ার পেছনের আসল কারণটা খুঁজে বের করো। তবে সে কারণ খোঁজার পর তুমি প্রতিশোধ নিতে যাবে না, বরং সেটা থেকে তুমি কিছু শিখবে, কিভাবে একজন ভালো রাজা হওয়া যায়, কিভাবে একজন ন্যায় বিচার করার রাজা হওয়া যায়, যেন আর কোনো ছেলে তার মাকে না হারায়। আমি চাই তুমি একজন ভালো রাজা হও, ইতিহাসে তোমাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে, এই আমার শেষ ইচ্ছা। তুমি আমার কথাটা রাখবে তো? তো রাজার নানি রানীর শেষ ইচ্ছা বলে ফাইনালি রাজার রাগ কন্ট্রোল করিয়েই ফেলে। রাজা বলে, কি বললেন? মা চেয়েছেন আমি যেন ভালো রাজা হই, প্রতিশোধ না নেই। কিন্তু এখন কেন বলছেন? অনেক তো দেরি হয়ে গিয়েছে। ইয়ন বলে, এখনো দেরি হয়নি, আপনি আপনার মায়ের শেষ ইচ্ছে এখনো সম্পূর্ণ করতে পারবেন যদি তলোয়ারটা ফেলে দিন। তো রাজা তলোয়ারটা ফেলে সেখানে বসে খুব খুব চিৎকার করে কাঁদে আর বলে, কেন বাবা, কেন আমাকে তুমি অফুরন্ত কষ্টের মধ্যে রেখে গেলে? কেন তুমি আমাকে সিংহাসনে বসালে? কেন তুমি আমার মাকে আমার থেকে কেড়ে নিলে? আমি আজীবন তোমাকে মাফ করব না, কিন্তু আমি আমার মায়ের শেষ ইচ্ছা অবশ্যই পূরণ করব। এই বলে রাজা চুপচাপ সেখান থেকে উঠে চলে যায় এবং সেই সাথে রাজকুমার জোসিয়নের সমস্ত পরিকল্পনা ইয়ন নষ্ট করে ফেলে। রাজার পেছনে পেছনে ইয়ন আর বাকি সবাই আসছিল। রাজা বলে, আমাকে কেউ ফলো করবে না, আমাকে একা ছেড়ে দাও। চাং ইয়নকে ইশারায় বুঝায় যেন সে একা রাজার সাথে থাকে, তাহলে হয়তো বা ওনার ভালো লাগবে। এবার ইয়ন রাজার পেছনে একটা গাছের সামনে আসে। রাজা লিহন সে গাছটা দেখে রানীর কথা মনে করে, কারণ এই গাছে রানী সবসময় রাজা কতটুকু লম্বা হলো সেটা দেখার জন্য একটা একটা করে দাগ কেটে রাখতেন। রাজা ওখানে এইসব মনে করে খুব কাঁদেন আর পরে ইয়নের সাথে বসে নিজের জীবনের সব কষ্টগুলো শেয়ার করে আর বলে, আমি সবসময় প্রতিশোধ নিব ভেবেছি, যেখানে আমার মা তো এইসব কিছুই চাননি। ভাবতে পারছো উনি কত ভালো ছিলেন? ইয়ন বলে, ওনার ইচ্ছে আপনাকে ইতিহাসের সবাই ভালো রাজা হিসেবে চিনবে, মনে থাকবে তো এটা? আমাকে কথা দিন আর কখনো এরকম কিছু করবেন না। রাজা বলে, এত চিন্তা আমাকে নিয়ে? ইয়ন বলে, হ্যাঁ, কারণ আপনি কষ্ট থাকলে আমারও কষ্ট হয়। আজ তো একটুর জন্য আমার প্রাণ বেরিয়ে যাচ্ছিল। রাজা ইয়নের সাথে কথা বলার পর কিছুটা শান্তি অনুভব করে। ওইদিকে তো রাজকুমার জোসিয়ন আর তার দল বেশ আপসেট। আর হবেই বা না কেন, এটাই ছিল রাজাকে উস্কে দেওয়ার মোক্ষম সুযোগ, যা ইয়ন ভেস্তে দিল। আর তাই সে ইয়নকে শেষ করার কথা ভাবে আজ রাতে। এইসব কথা জিং শুনে ফেলায় তাকেও রাজকুমার ধরে নিয়ে যায়। ওদিকে রানী আলোচনা করছিল যে আজ এত রাগের পরও রাজা ইয়নের কথাই শুনছেন। ঠিক সেই রাতেও ইয়নের কথা রাজা শুনেছেন যখন রাজকুমার অসুস্থ ছিলেন আর ইয়ন বন্দী ছিল। তাহলে কি ইয়নকে রাজার রানী করিয়ে দিলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে? দেখা যাক এই বিষয়ে রাজমাতা কি বলেন। অন্যদিকে ইয়ন রাজা লিহনকে বলে, আমার কাছে কেন জানি আজকে সবকিছু পরিকল্পিত মনে হচ্ছে। কেউ ইচ্ছে করে আপনাকে উস্কে দিতে চাইছে যেন আপনি ভুল করে ফেলেন। তো আপনি প্লিজ আপনার মায়ের কথা মাথায় রেখে যা করার করবেন। লিহন বলে, বুঝতে পারছি না কোথায় থেকে কি শুরু করব। ইয়ন বলে, আমার কাছে একটা উপায় আছে। আমার মনে হচ্ছে আপনার এই কাজটা সম্পূর্ণ করার জন্যই আমি 2025 সাল থেকে এই সময় এসেছি। রাজা লিহন বলে, কি উপায় বলো? ইয়ন বলে, আমি চাই আপনি রাজমাতার সাথে আজ রাতে খাবার খান আর ওনাকে নিজের কথা রাখার একটা সুযোগ দিন আর ক্ষমা করে সব মিটিয়ে নিন। হতে পারে ওনার পক্ষেরও কিছু গল্প থাকতে পারে যা আপনি জানেন না বা বুঝতে পারেননি। রাজা বলে, কি বলছো? আমার মনে হয় না দাদির সাথে বসে আমি একটা খাবারও খেতে পারবো।
কিন্তু তোমার জন্য সেই চেষ্টাটাও করে নিব, সমস্যা নেই। ইয়ন খুশি হয়ে বলে ঠিক আছে, আমি আজ রান্না করে সব নিয়ে আসবো। আর তখন ইয়ন বাবুর্চি থঙের বলে একটা ধাঁধা জানায়। রাজা যদিও সেটা শুনে তৎক্ষণাৎ কিছু বুঝতে পারেনি, কিন্তু হয়তো বা পরে সে বুঝতে পারবে। তো ইয়ন রান্নাঘরে এসে তার টিমকে জানিয়ে দেয় আজ রাজা আর রাজমাতা একসাথে খাবার খাবেন, তাই বেশ অন্যরকম কিছু রান্না করতে হবে যেন উনাদের মধ্যে সব স্বাভাবিক হয়ে যায়। আসলে ইয়ন জানে যদি আজ রাজমাতার সাথে রাজা সবকিছু মিটিয়ে না নেয় তাহলে রাজমাতা বিদ্রোহ ডাকবেন আর রাজাকে সিংহাসন থেকে বিতাড়িতও করবেন, কারণ রাজমাতার মাথায় ভয় ঢুকিয়ে রেখেছে কিছু কুচক্র। যেহেতু ইয়ন ইতিহাস জানে যে কিভাবে রাজাকে সিংহাসন থেকে বিতাড়িত করা হবে, তাই সে চাইছিল এই ইতিহাসকে আজ রাতে বদলে দিতে। ওদিকে রাজকুমার জোসিয়ন ইতিহাস বদলানোর জন্য মিটিংয়ে ডেকে ফেলে। সে সবাইকে জানায় রাজার দুর্বলতা হচ্ছে বাবরচিয়ন, আর ইয়নই হবে রাজার ট্র্যাপ। রাজাকে আজ রাতে উনার শিকার করার জায়গায় শিকার করব। তো এইসব কিছু জিংয়ের বাবা শোনায় রাজকুমার তাকেও শেষ করে, আর পরবর্তীতে ইয়নকে তুলে নিয়ে যাওয়া হয়। তো রাজা লিহনের কাছে এই খবর যাওয়ার সাথে সাথে সে বুঝতে পারে বাবুর্চি থঙের বলা ধাঁধার কথা, আর সে সেনাপতিকে নিয়ে ইয়নকে উদ্ধার করতে চলে যায়। এই সুযোগে রাজকুমার প্রথমে শেষ করে রাজমাতাকে। রাজমাতা বলে আমার আগেই বোঝা উচিত ছিল যে তুমি কত বড় গাদ্দার হতে পারো। আর সেই সাথে রাজমাতা এও বলে যান যে রাজা অবশ্যই তাকে তার এই পাপের জন্য শাস্তি দিবেন। তো এরপর বিদ্রোহের ঘোষণা করে রাজকুমার আর প্রাসাদের অনেককে শেষ করে যারা রাজার কাছের ছিল। ওইদিকে রাজা গিয়ে দেখে জিংকে বেঁধে রাখা হয়েছে। জিং বারবার বলে মহারাজা আপনি যান এখান থেকে, কারণ রাজকুমার জোসিয়ন এটা ফাঁদ পেতেছেন আপনার জন্য, যেন প্রাসাদ খালি হয়ে যায়। তো এরই মধ্যে রাজাকে তীর মারা হয়, কিন্তু জিং সেটা নিজের মধ্যে নিয়ে নেয় আর নিজের বন্ধুত্ব এইভাবেই সে সম্পূর্ণ করে। রাজা পাগলের মতন সেখানে কাঁদে, কারণ জিং এর সাথে উনার ছোটবেলা থেকে এখন পর্যন্ত সময় কেটেছে। সব দুঃখ কষ্টে জিংই উনার পাশে ছিল, তাকে এইভাবে শেষ হতে সহ্য করতে পারছিল না। এবার ওইদিকে দেখা যায় ইয়নকে গঙ্গিল উদ্ধার করে আর বলে আপনাকে যে করে হোক পালাতে হবে, না হলে মহারাজা সমস্যায় পড়ে যাবেন আর উনি এই গোলকধাঁধা থেকে বেরিয়ে আসতে পারবেন না। ইয়ন সেখানে কিছু সেনাপতি দেখে আর বুঝতে পারে এটাই ইতিহাসের সেই বিদ্রোহ যার মাধ্যমে রাজাকে সিংহাসন থেকে বিতাড়িত করা হবে। ইয়ন চিন্তায় পড়ে যায় যে এই মুহূর্তে তাহলে রাজা কি পরিস্থিতিতে আছেন। ওইদিকে রাজা লিহন লড়াই করার সময় একটাই কথা ভাবছিল যে ইয়ন তোমাকে আমার জন্য বেঁচে থাকতেই হবে, আমি আসবো তোমাকে নিতে। আর এই টানটান উত্তেজনা রেখে আজকের পার্টটি এখানেই শেষ হয়। আমি বলবো তোমরা মন শক্ত করে বসে পড়ো, কারণ শেষ পর্ব খুবই আবেগপ্রবণ হতে চলেছে। আর সত্যি বলতে আজকের পর্বে রাজার অভিনয় দেখে আমারও চোখ দিয়ে পানি পড়েছে। অসাধারণ একটা এপিসোড ছিল, আর শেষ পার্টটা তো চিন্তারও বাইরে হতে চলেছে। তো আমাকে জানিয়ে কেমন লাগলো, আর বাকি আমি ফিরে আসবে শেষ পার্ট নিয়ে। ধন্যবাদ।